আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কলকাতায় আওয়ামী লীগের বিরাট মিটিং, মার্চ টু যমুনা কবে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। এই মুহূর্তে বাংলাদেশকে যদি দেখেন কিংবা বাংলাদেশ আওয়ামী লীগকে যদি দেখেন, আজ থেকে 55 বছর আগের 1971 সালের মুক্তিযুদ্ধের সময়কালের যে অবস্থায় উপনীত হয়েছিল আওয়ামী লীগ কিংবা বাংলাদেশ, আজকে সেই অবস্থাতেই পতিত হয়েছে। 1971 সালে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা করতে হয়েছিল ভারতের মাটিতে বসে। আজকেও ঠিক এমনই অবস্থা যে বাংলাদেশে ঘটনা ঘটছে। বিশেষ করে গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একপাক্ষিকভাবে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন এবং নির্বাসিত স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই বাংলাদেশের মাটি থেকে কিছুই করা যাচ্ছে না। দখলদার জঙ্গি গোষ্ঠী বাংলাদেশকে দখল করে রেখেছে, যার দরুন বিদেশের মাটিতে আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারতের মাটিতে বসে মিটিং করতে হচ্ছে। ঠিক তেমনি ভাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা গতকাল যেদিন রায় হলো ঠিক সেদিন কলকাতায় বসে মিটিং করেছেন। সেখান থেকে আজ মঙ্গলবার বাংলাদেশের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছিল। আওয়ামী নেতাস ইন এক্সাইল প্ল্যান স্টেয়ার ইন বাংলা শীর্ষক প্রতিবেদনে এ কথা লিখেছে ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য টাইমস অফ ইন্ডিয়া। তবে কলকাতায় কোথায় কোন ঠিকানায় এই মিটিং হয়েছে তা জানায়নি পত্রিকাটি। সোমবার কেন্দ্রীয় কমিটির ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন দলটির এমন একজন নেতা শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় সম্পর্কে বলেছেন, 5ই আগস্টের পর থেকেই এটা নির্ধারণ করে রাখা হয়েছিল। হাসিনাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে ক্ষমতাসীনরা উন্মুখ হয়ে আছেন, তাই এ সময়ে তারা বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। ওদিকে সোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আপডেট দেওয়ার জন্য খবরের চ্যানেল এবং নিউজ পোর্টালগুলোতে আঠার মতো লেগেছিলেন। সন্ধ্যায় তিনি একটি বিবৃতি দিয়েছেন। বিকেল নাগাদ আদালতের রায় নিউজ চ্যানেল এবং অনলাইন নিউজ প্ল্যাটফর্মগুলোতে ছড়িয়ে পড়ে। 2024 সালে ছাত্রদের নেতৃত্বে শুরু হওয়া গণ অভ্যুত্থানকে নিয়ন্ত্রণে নিতে ঢাকায় শেখ হাসিনা প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন বলে আদালত তাকে অভিযুক্ত করে। ওবায়দুল কাদের আদালতের রায়কে একটি ক্যাঙ্গারু কোর্টের বিচারের নামে প্রহসন বলে আখ্যায়িত করেন। তিনি আদালতের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন, দাবি করেন আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে নির্বাচন থেকে দূরে রাখতেই মিথ্যা অভিযোগে এই মামলা করা হয়েছে। তিনি রায়কে প্রত্যাখ্যান করে বলেন, এতে আমি বিস্মিত নই। সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা এই বিচার ও রায়কে শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখেন বলে বলা হয় রিপোর্টে। এই রিপোর্টে আরো বলা হয়, পাকিস্তানের কাছ থেকে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময়ের সমস্যা সমাধানের চেষ্টা করেছেন শেখ হাসিনা, এই জন্যই তার বিরুদ্ধে এই প্রতিশোধ। কেন্দ্রীয় কমিটির এক নেতা আরো বলেন, শেখ হাসিনার অনুপস্থিতিতে এবং তার পক্ষে আমরা যেসব আইনজীবীকে প্রস্তাব করেছিলাম তাদের কাউকে আদালতে উপস্থিত হওয়ার অনুমতি না দেওয়ার মাধ্যমে বিচার হয়েছে। তার আত্মরক্ষার অধিকার সমুন্নত রাখা হয়নি। এই নেতা আদালত গঠনের কারণ নিয়ে প্রশ্ন তোলেন। ওবায়দুল কাদের বিবৃতিতে বলেন, শিগগিরই যমুনামুখী মার্চ করার জন্য আমরা আমাদের নেতার সঙ্গে আলোচনা করব এবং তার অনুমতি চাইব। দেশে গণতন্ত্র ফেরাতে এটা হবে অত্যন্ত কঠোর এক আন্দোলন। অর্থাৎ ওবায়দুল কাদের বলেছেন নেতার সঙ্গে, আমাদের নেতার সাথে বলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনা করবেন, আলোচনা করে এক কঠোর কর্মসূচির দিকে যাবে আওয়ামী লীগ, এই ইঙ্গিতটাই দিয়েছেন ওবায়দুল কাদের। এবং গতকালকের মিটিং থেকে এটাই মোটামুটি সিদ্ধান্ত হয় যে মার্চ টু যমুনা। এখন আওয়ামী লীগের নিশ্চয়ই প্রস্তুতের ব্যাপার আছে, সেই প্রস্তুতির পরেই নিশ্চয়ই মার্চ টু যমুনা, যতই বাধা আসুক বাধার প্রাচীর ডিঙ্গে নিশ্চয়ই আওয়ামী লীগ আজকের এই বাংলাদেশকে
উদ্ধার করতে এগিয়ে আসবে, নিজেরা উদ্ধার হবে, বাংলাদেশের উদ্ধার হবে। অন্যদিকে শুধু আওয়ামী লীগ যে বৈঠক করেছে, মিটিং করেছে, প্রতিক্রিয়া জানিয়েছে তা নয়, শেখ হাসিনার এই একপাক্ষিক মৃত্যুদণ্ডের রায় বা যে রায়টি দেওয়া হয়েছে সেই রায়ের ব্যাপারে সারা পৃথিবীর মানবাধিকার সংস্থাগুলো, জাতিসংঘ এটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডের রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। পৃথক পৃথক বিবৃতিতে মানবাধিকার নিয়ে এমন উদ্বেগ প্রকাশ করেছে তারা। হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে বলা হয়েছে, দুইজনের অনুপস্থিতিতেই বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের আইনজীবী দেওয়ার সুযোগ ছিল না, যেটি গুরুতর মানবাধিকার উদ্বেগ তৈরি করেছে। অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এই মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করেছে, কেননা দীর্ঘদিন ধরে এই ধরনের সাজা বাতিলের আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ। একই সাথে তারা বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেছে। তবে এই রায়কে ভুক্তভোগীদের জন্য একটি মুহূর্ত বলে উল্লেখ করেছে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়। এছাড়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দুইজনের অনুপস্থিতিতে বিচারের নজিরবিহীন গতি এবং রায় এই মামলার ন্যায় বিচারের ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্বেগ তৈরি করে বলে প্রতিক্রিয়া জানিয়েছে। আসলে গতকাল থেকে এই রায়ের পর কেউ বসে নেই, আওয়ামী লীগ বসে নেই, আওয়ামী লীগ কাজ করছে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো প্রতিক্রিয়া জানিয়েছে এবং জাতিসংঘ পর্যন্ত প্রতিক্রিয়া জানিয়েছে। সরকার একপাক্ষিকভাবে এই রায়টা ঘোষণাটাই পর্যন্তই, কিন্তু বাস্তবায়ন করা দূর কি বাদ। আওয়ামী লীগ, আমরা অনেকে বলি যে আওয়ামী লীগ কোথায়, আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ কি করছে? আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে এবং প্রস্তুতি নিয়ে আওয়ামী লীগ ঠিকই মাঠে নামবে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন করেছে, আজকে কিন্তু একই, আমি শুরুতেই বলছিলাম, আজকে একই পরিস্থিতির মুখোমুখি। কিছু কিছু সিম্বল দেখলে আপনি কিন্তু বুঝতে পারেন। গতকাল একটি উদাহরণের কথা বলেই আমি আলাপটা শেষ করতে চাই। গতকাল রায় পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ডেপুটি রেজিস্ট্রার এই রায়ের ব্যাপারে নাখোশ হয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। গতকাল রাতে ইসলামী ছাত্র শিবির নামধারী, আমরা ভিডিও ফুটেজ দেখলাম, তার বাসায় যেভাবে তাণ্ডব করে তাকে ধরে নিয়ে এলো, তাতে আমার মনে হলো যে 1971 সালে ইসলামী ছাত্র সংস্থা, এই জামাতের আল বদর আল শামসের যে সংস্থাগুলো যেভাবে 1971 সালে বুদ্ধিজীবীদের ধরে আনতো, ঠিক একই স্টাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারকে ধরে নিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে এবং পুলিশ তার নামে মামলা করে তাকে জেল হাজতে আদালতে হাজির করেছে, আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছে। তার নামে মামলা হয়েছে, এটি শুনেছি, রাষ্ট্রবিরোধী আইনে মামলা হয়েছে। সেম 1971 সালে যা ঘটেছিল আজকে 2025-এ তাই ঘটছে। আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছিল, ভারত আমাদের সহযোগিতা করেছিল, আজকেও অবস্থা কিন্তু একদম তেমনটা। আওয়ামী লীগেরই নেতৃত্ব দিতে হবে, কারণ আমি বারবার বলি যে জামাত তো এই দেশটা এখন জামাতই দখল করেছে। এর ব্যাপারে এর বিরুদ্ধাচরণ করবে যে বিএনপি, না, বিএনপির কোনো বিরুদ্ধাচরণ নেই, বরঞ্চ বিএনপি পক্ষে হাতে তালি বাজাচ্ছে। তাহলে থাকলো কে? আওয়ামী লীগ। আওয়ামী লীগেরই অ্যাটেন্ড নিতে হবে এবং বিশ্ব জনমত গড়ে তুলতে হবে, এছাড়া উপায় নেই। আওয়ামী লীগ নেতারা ঘোষণা করেছেন নেতার অনুমতি নিয়ে মার্চ টু যমুনা করবেন, অবশ্যই করবেন। আমরা সেগুলো দেখবার জন্য নিশ্চয়ই অপেক্ষা করছি এবং দেখব। এভাবে একটা দেশ চলতে পারে না, মানবাধিকারের এখানে কোনো অস্তিত্ব নেই, এটা একটা বন জঙ্গলে পরিণত হয়েছে, যে যেখানে যাকে পাচ্ছে মারছে, ধরছে, কাটছে। এইভাবে একটা দেশ চলতে পারে না। জামাতে ইসলামী বাংলাদেশ, ইসলামের কথা বলেন, তারা ন্যায়ের কথা বলেন, আল্লাহর আইন চান, সৎ লোকের শাসন চান। নির্বাচন না করেই তারা ক্ষমতায়, তারা আল্লাহর আইন বাস্তবায়ন করছেন, সৎ লোকের শাসন বাস্তবায়ন করছেন, আপনারা দেখছেন।
বাংলাদেশের মানুষ এদেরকে ভোট দিয়ে আপনি যদি নির্বাচিত করেন তাহলে কি হতে পারে সেই ছবিটা দেখার আগে ট্রেলার দেখে নিন। কাজে উপায় নেই, আওয়ামী লীগ প্রতিরোধ গড়ে তুলতে হবে, ভারত সহযোগিতা করতে হবে, বাংলাদেশের সব মানুষের সমর্থন দিতে হবে। 1971 সালে যেভাবে মানুষ, কমপক্ষে 90% মানুষ বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, ঠিক আজকেও সেই রকমটা থাকতে হবে। দলমত বুঝি না, 2024-এর জুলাই আগস্টে কি ঘটেছে এটা বাদ দিন। অনেকে ভুল বুঝে বিভ্রান্ত হয়ে জুলাই আগস্টের সহিংসতাকে সমর্থন দিয়েছেন, তাদের এখন ঘুরে দাঁড়াতে হবে, নইলে আপনার আমার বাংলাদেশ বাঁচবে না। আমরা নিশ্চয়ই বাঁচবো, অনেক সামনে ঘাত প্রতিঘাত, পদ্মা মেঘনা যমুনার বহু জল গড়াবে, আমরা নিশ্চয়ই বেঁচে উঠবো সেই প্রত্যাশাই রাখি। আমাদের কাগজে একটা খবর বেরিয়েছে, সে খবরটা রীতিমতো বাংলাদেশের বর্তমান সরকারকে রীতিমতো ভীষণ হতাশ করে দেবে। হতাশ এই কারণে করবে, এত তড়ি ঘড়ি করে এত তাড়াতাড়ি করে সমস্ত হাসিনার বিচার ফিচার কমপ্লিট করে তাকে মানে ঝোলানোর সমস্ত ব্যবস্থা যখন করা হলো, তখন দেখা গেল যার কাছে শেখ হাসিনা রয়েছে সে একদম বেঁকে বসে আছে, ভারতবর্ষ তো শেখ হাসিনাকে দেবে না। এখন আমাদের এখানে একটা খবর বেরিয়েছে, আমার খবরটা উল্টো হয়, তাই আমি এখানে মোবাইলে আমি মিরর এফেক্ট দিয়ে রেখে দিয়েছি। মিরর এফেক্টটা দেখুন আপনারা। হাসিনাকে ফেরাতে বাধ্য নয় ভারত, ইঙ্গিত চুক্তিতে। আনন্দবাজারে খবরটা বেরিয়েছে। এই যে খবরটা, এই খবরটার মধ্যে পরিষ্কার রয়েছে যে চুক্তিটা রয়েছে 13টা পয়েন্ট তার মধ্যে রয়েছে। তার মধ্যে একটা পয়েন্টে আছে যে যদি দেখা যায় যে কোনো মানে প্রত্যর্পণের ব্যাপার পেছনে রাজনৈতিক প্রতিহিংসামূলক কোনো কিছু রয়েছে, ইঙ্গিত রয়েছে, বা তাকে চরম শাস্তি দেওয়া হবে, এবং দুদেশের মধ্যে তার বিরুদ্ধে মানে দুদেশেই কোনো রকম মামলা নেই, মানে এক দেশে আছে এক দেশে নেই, তাহলে পরে সেই চুক্তি কিন্তু মানে মান্যতা পাবে না এই মানে হস্তান্তরের ব্যাপারে। এবং কালকে যখন বিচার প্রক্রিয়া শেষ হলো তখনই ভারত বুঝে গিয়েছিল যে এটা তো ক্যাঙ্গারু কোর্ট, এই কোর্টে তো যা বিচার হবে তো হবে। সে ভারতবর্ষ আপনারাও জানতেন, আর ভারতবর্ষের নেতারা যারা মানে দেশ চালাচ্ছেন তারা তো আরো ভালো জানতেন যে এইটা একটা মানে ক্যাঙ্গারু কোর্টের চূড়ান্ত রায় হবে, তাকে ফাঁসিতে ঝোলানো হবে। তার আগে ভাগেই সব ঠিকঠাক করে রাখা হয়েছিল। চিঠিপত্র তো আসবে, চিঠিপত্র দিতে হবে, তা মুখে কিছু না বলে জুতিয়ে খাল খিচে দেওয়া যাক। কিরকম জুতিয়ে খাল খিচে দেওয়া যাক? এই কারণে জুতিয়ে আমি বলছি, সেটা হচ্ছে চুপচাপ তার সিকিউরিটি বিফাপ করে দেওয়া হলো। Z+ থেকে Z++ করে দেওয়া তার সিকিউরিটি। তার মানে এখন থেকে শেখ হাসিনা যে নিরাপত্তা পাবেন সেই নিরাপত্তাটা হলো আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, তারপর আমাদের বাণিজ্য মন্ত্রী, বিদেশ মন্ত্রী, NSA অজিত দোভাল যে সমস্ত নিরাপত্তা পান সেই নিরাপত্তা Z++ সিকিউরিটি করে দেওয়া হলো। একজন আমার প্রশ্ন করেছেন, মানে বলেছেন শুধরে দেওয়ার জন্য, না না তাকে SPG সুরক্ষা দেয়। আমি ভদ্রলোককে জানাই যে SPG হচ্ছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ। এই SPG এরা কিন্তু Z+ নিরাপত্তার মধ্যে থাকে। SPG Z+ নিরাপত্তা হচ্ছে আপনাদের বোঝাই, সেটা হচ্ছে 4টে
4টে স্তরে ভাগ করা থাকে। যিনি আসেন ভিআইপি, তাকে 4টে স্তরে নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়। আমি একটা উদাহরণস্বরূপ বলছি, ধরে নরেন্দ্র মোদী এই জায়গা থেকে ওই জায়গায় যাবেন, এ থেকে বিতে যাবেন। নরেন্দ্র মোদী যখন যাবেন এ থেকে বিতে, তখন তার আগে তার নিরাপত্তার সমস্ত রাস্তা গুলো এসপিজি রেখে রেখে দেয়। এবং শুধু নিরাপত্তা নয়, তার যে একটা সেফ এক্সিট রুট, সেই রুটটা বাঁচা হয়। কাছাকাছি কোন হসপিটাল আছে সেই হসপিটাল দেখা হয়, কাছাকাছি কোথাও সেফ হাউস আছে সেটা দেখা হয়। দেখা হওয়ার পর সেই সমস্ত জায়গায় রাস্তাগুলো হয় কি, সমস্ত লোকাল পুলিশ না, রাজ্য পুলিশ যারা থাকে, রাজ্য পুলিশ দিয়ে পুরো পাকা করে রাখা হয়। এটা গেল প্রথম নিরাপত্তা বেরি। দ্বিতীয় নিরাপত্তা বেরি হচ্ছে আপনার এই যে সিআরপিএফ যারা আছে, পুরো রাস্তাটা যেটা আছে সেই রাস্তাটার মধ্যে কর্ডন করে সিআরপিএফ থাকে, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স থাকে। তারপরে দেখবেন 40টা গাড়ির একটা বহর যাচ্ছে, 40টা গাড়ির যারা থাকে। তারপরে থাকে এসপিজি। ওই গাড়ির দেখবেন পেছনে, যেটা ভিআইপি গাড়ির পেছনে দেখবেন একটা জ্যামার গাড়ি থাকে, জ্যামার গাড়ির পেছনে দেখবেন 2টো গাড়ি এরম ভাবে রয়েছে, এইখানে জ্যামার গাড়ি, এই দেখুন 2টো গাড়ি এই একসঙ্গে যাচ্ছে। কারণ ওরা হচ্ছে গিয়ে আপনার এরপরে যারা প্রধানমন্ত্রীর গাড়ি থেকে নামেন এবং গাড়ির আগে পিছে থাকে 2টো গাড়ি, সেখানে দেখবেন কালো পোশাক পরা, হাতে একটা ব্যাগ নিয়ে তারা থাকে। তারা হচ্ছে গিয়ে স্পেশাল প্রোটেকশন গ্রুপ। এই স্পেশাল প্রোটেকশন গ্রুপ যারা থাকে কালো পোশাকের, কালো চশমা পরে, তাদের কাজ হচ্ছে গিয়ে শুধু অ্যাসেটকে রক্ষা করা। যে ভিআইপি আছে তার কাছে অ্যাসেট, সেই অ্যাসেটকে রক্ষা করা তার কাজ। সে অ্যাসেটকে নিয়ে কোনো রকমে কাছাকাছি কোনো একটা হসপিটাল বা সেফ হাউসে চলে যাবে। এবার প্যারাএসএফ যারা রয়েছে তারা গোলাগুলি চালাবে, তারা এই সমস্ত কর্ডন করবে, এবং সিআরপিএফ যারা রয়েছে এবং লোকাল পুলিশ সমস্ত রাস্তাগুলো বন্ধ করে দেবে। এই হচ্ছে গিয়ে Z++ সিকিউরিটি। যিনি ভদ্রলোক লিখেছেন যে এসপিজির আন্ডারে আছেন, এসপিজি হচ্ছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ, তার হচ্ছে উত্তরটা আমি দিয়ে দিচ্ছি, তার হচ্ছে কাজ হচ্ছে অ্যাসেটকে রক্ষা করা। সে অ্যাসেট যে অবস্থায় থাকুক তাকে সেখান থেকে নিয়ে গিয়ে এলাকা ছেড়ে দাও। আগে হয় সেফ হাউসে নিয়ে যাও, আঘাত লাগলে তাকে হসপিটালে নিয়ে যাও, আর নইলে তোমার বাইপাস যে রাস্তা আছে, অল্টারনেটিভ রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে বের করে নিয়ে বেরিয়ে চলে যাও। আচ্ছা, এই হয়ে গেল, তো তার উত্তরের ব্যাপার হয়ে গেল। এই নিরাপত্তাটা এখন থেকে শেখ হাসিনা পাবেন, যদিও তিনি কোথাও এখন যান না, কিন্তু আমাদের যে প্রোটোকল আছে সেই প্রোটোকল অনুযায়ী তার কাছে কিন্তু 4.5 কোটি টাকা দামের বুলেট প্রুফ গাড়ি একটা পৌঁছে গিয়েছে। এটা প্রোটোকলের মধ্যে আছে। তার জন্য ড্রাইভার, হ্যান ত্যান যে সমস্ত লোকজন থাকে, তার মেকানিক ফেকানিক যা যা থাকে, সব কিছু তার কাছে দামি কার সহ তার কাছে পৌঁছে গেছে। মানে 4.5 কোটি মানে 9 কোটি টাকার গাড়ি তার কাছে পৌঁছে গিয়েছে। এটা প্রোটোকলের মধ্যে থাকে, সুতরাং প্রোটোকল অনুযায়ী তার কাছে পৌঁছে গেছে। সেই যে মানুষটাকে এইভাবে রেখে দিয়েছে, আগে কি ছিল, আগে চারধারে একটা দেয়াল তোলা ছিল, এখন সেখানে 4টে পাহাড় লাগিয়ে দেওয়া হয়েছে। এখন নিয়ে যা, কার কোনো দম থাকলে নিয়ে যা। আর চিঠি পাঠাবি? আচ্ছা, চিঠির এবারে আপনাদের ব্যাপারটা দেখাই। চিঠি, এই চিঠি কিরাম পাঠিয়েছে আমি আপনাদেরকে আগে দেখাচ্ছি। আদিত্য রাজ কাউল তিনি একটা পোস্ট করেছেন, আমি পোস্টটা পড়ে শোনাচ্ছি আপনাদের। Bangladesh interim government asked Indian government to hand over former Prime Minister Sheikh Hasina
to Dhaka as part of extradition treaty between India and Bangladesh. Hasina was earlier today given death sentence by ICT Tribunal Dhaka. Hasina was South refugee in India. আচ্ছা, এবার চিঠিটি কি পাঠিয়েছে? এই চিঠিটি পাঠিয়েছে হচ্ছে এইটা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। চিঠিটা হচ্ছে এইটা, হচ্ছে চিঠি। বাংলাদেশ সরকারের চিঠি। আচ্ছা, চিঠিতে পাঠাচ্ছে প্রেস বিজ্ঞপ্তি, আপনারা উল্টো দেখছেন আমি জানি, আমি পড়ে শুনিয়ে দিচ্ছি আপনাদের। দেশের প্রেস বিজ্ঞপ্তি, ঢাকা 17 নভেম্বর 2025। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামাল জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন। মানবতা বিরোধী অপরাধ দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তি দ্বিতীয় কোনো দেশে আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি জানাই তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই আসামিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্বও বটে। এইখানে আপনারা কোন রকম ওপরে কারো নাম, নিচে কারো সই, কারোর নাম কিচ্ছু দেখতে পাবেন না। এবার আপনারা বলুন এই চিঠির কি দাম আছে? প্রথম কথা হচ্ছে, এই চিঠি তো ভারতের কাছে হচ্ছে টয়লেট পেপার। ওই টয়লেট পেপার থাকে না, মুছে ফেলে দেয়। গতবারও চিঠি দিয়েছিল, প্রাপ্তি স্বীকার করেছিল, উত্তরও দেয়নি। এবার হয়তো প্রাপ্তি স্বীকার করবে না, মনে হয় প্রাপ্তি স্বীকার করবে না। এই বাংলাদেশে দু কোটির দাম দেয় না ভারতবর্ষ, 2 পয়সার দাম দেয় না। আজকে ঠেঙালে কাল কোথায় যাবে তার কোনো ঠিক নেই, 2 পয়সার দাম দেয় না। তারা ভারতবর্ষকে মাপতে চায়। ভারতবর্ষ যাকে আশ্রয় দিয়েছে না, তাকে চীনও নিয়ে যেতে পারেনি। দলাই লামাকে এত বছর হয়ে গেছে, চীনের মতো শক্তিশালী রাষ্ট্র, তারাও কিন্তু দলাই লামাকে এখনো পর্যন্ত হাতে পায়নি। সেই এক্সট্রাডিশন চেয়ে বসে আছে, এখন আশা ছেড়ে দিয়েছে। তবে আপনাদের আশা পূর্ণ হবে। এই যে আপনাদের এই যে মহানুমতি সমস্ত লোকজন রয়েছে না, আপনার উপদেষ্টা মন্ডলী, তার মধ্যে বেশ কিছু ভাগার জন্য তৈরি হয়ে আছেন। আমি খবরটা নিচ্ছি, খুব শিগগিরই আপনাদের খবরটা আমি দেব। কোন কোন উপদেষ্টা মন্ডলী এখানে ভাগার জন্য একেবারে লাইন দিয়ে পড়ে রয়েছেন, তাদের উপদেষ্টা মন্ডলীদের তালিকা আমি দিয়ে দেবো আপনাদের কাছে। তো এরা সরকার চালাবে। মোহাম্মদ ইউনূস তিনি কোথাও যেতে পারবেন না, তিনি এখানেই থাকবেন। আর আপনাকে কোনো দেশ এইভাবে সুরক্ষা দেবে না। আর আসল মুদ্রা কথা কি হলো জানেন ডক্টর ইউনূস? আপনারা না শেখ হাসিনাকে আরো প্রাসঙ্গিক করে দিলেন, আওয়ামী লীগকে আরো প্রাসঙ্গিক করে দিলেন। আওয়ামী লীগ যতটা না বাইরে আছে, আপনাদের থেকে আপনাদের অন্তরে বেশি আতঙ্ক হয়ে গেছে। আওয়ামী লীগের আতঙ্ক, রাতে আপনারা ঘুমোতে পারেন না। আপনারা ভাবেন এই বোধহয় আওয়ামী লীগ আপনাদের তাড়া করে বেড়াচ্ছে, ঘুম ভেঙে যায় আপনাদের। আওয়ামী লীগ আসছে, আপনাদের আওয়ামী লীগের ভূতে তাড়া করেছে। আর এখন তো ভূতে তাড়া করছে, এরপর আওয়ামী লীগের কর্মীরা আপনাদের তাড়া করবে। আওয়ামী লীগকে বাঁচাতে গেলে আওয়ামী লীগের কোনো নেতার দরকার নেই। আওয়ামী লীগের যারা গ্রাসরুট লেভেলের যারা কর্মী আছে না, তারা ঠিক নিয়ে আপনাদের সিধে করে দেবে। আর সেদিন খুব একটা দূরে নয়। আর ভারতবর্ষ এটি করলো কেন? ভারতবর্ষ জানে যে আপনারা এই চিঠিটা দেবেন, এই চিঠিটা দেওয়ার ফলেতে ভারতবর্ষের কাছে একটা দায়িত্ব হয়ে গেল। ভারতবর্ষ মানে তাকে উত্তর দিতে হবে কূটনৈতিক ভাষায়। সে চুপচাপ, ভারতবর্ষ কথা বলে কম, একদম চুপচাপ জুতোটা মেরে দিল আপনাদের।
যে তার সিকিউরিটি বিফ আপ করে দিল। তুমি যাকে চাইছো আমি তার সুরক্ষা আরো বাড়িয়ে দিলাম, এবার বুঝে নাও তুমি কি করবে। পৃথিবী বুঝে নি, পৃথিবী যার মতো কূটনৈতিক ভালো ব্যাপার বোঝে। ভারতের কূটনীতি হচ্ছে এরকম, মুখে কিছু বলবে না, কাজে করে দেখিয়ে দেবে। সুতরাং আপনার 2 পয়সার দাম আর ভারতবর্ষের কত